আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমি জুমের অনলাইন ক্লাসে নিয়েন্থেস চ্যাপ্টারটা নিয়ে বা এনিলিডা পর্বের প্রাণীদের নিয়ে হাজির হয়েছি। এবং নিয়েন্থেস আসলে পড়াবো আমি কখন, নিয়েন্থেস পড়াবো আসলে এই ক্লাসটার পরে। আমরা নিয়েন্থেস এনিলিডা পর্বের প্রাণীদের তোমাদের যে টাইপ স্টাডি দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিয়েন্থেস। তো এই নিয়েন্থেস পড়াতে গিয়ে আমি চাচ্ছিলাম যে এনিলিডা পর্বের প্রাণীর যে ক্লাসিফিকেশন আছে সেটা তোমাদের একটু পড়িয়ে ফেলি। হ্যাঁ, তো এখানে তোমাদের যেটা কথা যে এই ক্লাসিফিকেশন পড়াতে গিয়ে ক্লাসিফিকেশন যে আমরা পড়ি সেটা আসলে আমরা কি কি পড়ি। তো নিয়ে এনিলিডা পর্বের প্রাণীদের ক্লাসিফিকেশন, এনিলিডা এটা একটা পর্ব, তাই না? পর্বকে কি করে, পর্বগুলি কয়েকটা ক্লাসে বিভক্ত, শ্রেণীতে বিভক্ত, শ্রেণীগুলি কয়েকটা অর্ডারে বিভক্ত, ফ্যামিলি, তারপর ফ্যামিলিতে বিভক্ত। তো আমাদের 10 মার্কসের জন্য বা বড় কোশ্চেন হিসেবে ক বিভাগে এই ক্লাসিফিকেশনটা আসে। এবং এর মধ্যে তোমাদের গতবার যা আসছে সেটা বাদ দিয়ে তোমাদের পড়তে হয় দুইটা তিনটা ক্লাসিফিকেশন। তোমরা যারা ক্লাসিফিকেশন আনসার করো তারা পড়ো। অনেকে মনে করে যে ক্লাসিফিকেশন আসলে খুব কঠিন, বিষয়টা মনে রাখতে পারে না। তো এটা মনে রাখার সবচেয়ে সহজ যে উপায় সেটা হচ্ছে যে তুমি আগে করে ফেলবা, ভাগ করে ফেলবা যে এই পর্বটাকে কয়টা ক্লাসে ভাগ করেছে। সেই ক্লাসগুলোকে কয়েকটা, অনেক বইতে এরকম দেওয়া থাকে যে নিচে নিচে নামানো একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্টটা আগে তুমি মাথার মধ্যে নিয়ে নিবা। তারপরে তুমি দেখবা যে এই পর্বের যে ক্লাসগুলি, 2টা হোক 3টা হোক 10টা হোক, এই ক্লাসগুলির মধ্যে তোমার মিল কি আছে বা অমিল কি আছে। হ্যাঁ, সে পার্থক্যগুলো তুমি প্রথম ধরে নিবা। হ্যাঁ, ধরার পরে তারপরে যেটা করবা সেটা হচ্ছে এবার তুমি ক্লাসে ঢুকে গেলা। ক্লাসকে কয়েকটা অর্ডারে ভাগ করা হয়েছে, সেই অর্ডারগুলি মধ্যে কি কি অর্ডার আছে এবং এদের মধ্যে মিল কোথায় এবং অমিল কোথায়, সেই সাদৃশ্য বৈসাদৃশ্য যদি তুমি তুলনা করে পড়ো তা, এবং পুরোটা তো একসাথে তুমি পড়ে আত্মস্থ করতে পারবে না, তখন তুমি এটাকে কি করো, ক্লাসে ক্লাসে ভাগ করে নিতে পারো। অথবা 2টা বা 3টা, যত বড় হয় এটা 2টা বা 3টা ক্লাসে তুমি ভাগ করে নিয়ে পড়ে পড়ে ওদেরকে লিখো। তো পড়ার পরে আবার তুমি 3-4 দিন পরে আবার পুরোটা পড়বা, লিখার চেষ্টা করবা। না পারলে পরে আবার অর্ধেক অর্ধেক করে লিখবা। আবার এক সময় পরের সপ্তাহে একদম একটানা পড়বা না, একটানা পড়লে কি হবে, এটার প্রতি একটা বিতৃষ্ণা জেগে যাবে। ওকে, তো 2-3 সপ্তাহ ধরে তুমি এটাকে আত্মস্থ করবা, লিখে ফেলবা। তারপরে দেখবা ইটস সো ইজি। আর এই কোশ্চেনের আনসার দিলে তোমরা জানো যে অনেক ভালো মার্কস উঠে এবং এই কোশ্চেন লেখাও খুব দ্রুত হয়ে যায়, কোনো ফিগার টিগার আসলে নাই। আর ফিগার তোমরা দিতে পারো, আসলে অনেকে ফিগার দিতে চায় না, কিন্তু আমি মনে করি আসলে ফিগার 2-1টা দিলে পরে কোশ্চেনের উত্তরটা সমৃদ্ধ হয়। আর একটা বড় কোশ্চেন লিখতে তোমাদের কতটুকু সময় লাগে, তোমাদের 4 ঘন্টার পরীক্ষা, তো সেটা ক্যালকুলেশন করে তোমরা দেখবা যে খুব কম সময়ই তোমরা পাও। হ্যাঁ, মানে 30 মিনিটের একটু বেশি সময় হয়তো তোমাদের হতে পারে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করাটা জরুরি। ওকে, তো আমরা আজকে ক্লাসিফিকেশনে যাচ্ছি, কিসের, এনিলিডা। এনিলিডা পর্বের ক্লাসিফিকেশনে, যে কোনো ক্লাসিফিকেশনে পড়তে গিয়ে আমাদের যেটা প্রথমে করতে হয় যে তার জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স, সাধারণ বৈশিষ্ট্য, সেগুলা কি করতে হয়, সেগুলো সম্পর্কে পড়তে হয়। তো সেগুলো সম্পর্কে পড়তে হইলে সেই সবকিছু সম্পর্কে একদম সেই প্রাণীটা ধরো কোথায় থাকে, তার বসতি, তার সে কি কোনো পরজীবী নাকি সেটা হইতে হয়, সে কোথাও সেডেন্টারি কিনা, লেগে থাকে কিনা সেটাও বলতে হয়, সে পানিতে থাকে না মাটিতে থাকে না কোথায় থাকে সেটা বলতে হয়। তারপরে তার বডি নিয়ে শুরু হয়। তারপরে বডি কয়েকটা অংশে বিভক্ত, তার যে ক্লিভেজ, তার যে সিমেট্রি বা প্রতিসাম্যতা, সেটা নিয়ে আলাপ আলোচনা করা হয়। তারপরে দেখা যায় যে তার বডির যে বাইরের আবরণ, ত্বক নিয়ে, যদি ত্বক কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বহন করে তাহলে ত্বক নিয়ে আলাপ আলোচনা হয়। তারপরে সেটা হচ্ছে তার মাসেল থাকে কিনা এবং কি ধরনের থাকে। হ্যাঁ, যেহেতু অমেরুদণ্ডী প্রাণী, মাসেল একটা মানে ওর চলাচলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান হিসেবে এখানে কাজ করে। তারপরে দেখা যায় তার পৌষ্টিকতন্ত্র, কঙ্কালতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, তারপরে শ্বসনতন্ত্র, তারপরে তোমার রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, প্রজনন তন্ত্র, শেষে গিয়ে বলা হয় তার কি নির্দিষ্ট অনির্দিষ্ট ক্লিভেজ, এবং ক্লিভেজটা কিরকম হয়, এবং সেই তার যে পরিস্ফুটন সেটা কি লার্ভাল স্টেজ আছে কি নাই। যদি লার্ভাল স্টেজ না থাকে তাহলে আমরা বলি যে প্রত্যক্ষ পরিস্ফুটন হয়।
আর যদি থাকে তাহলে বলবো পরোক্ষ পরিস্ফুটন হয়। এগুলি মোটামুটি যে সাধারণ বৈশিষ্ট্যগুলোতে স্থান পায়। ওকে, তো এখানে আশা করছি তোমরা মোটামুটি ধরতে পেরেছো আমার কথা। তো এখানে এনিলিডা পর্বের প্রাণীদেরও আমরা ক্লাসিফিকেশনে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়বো। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে কোন কোন বিজ্ঞানীর দেয়া ক্লাসিফিকেশন অনুসারে এই পর্বটাকে আমি ক্লাসিফাই করছি, শ্রেণীবিন্যাস করছি, তাদের নাম দেওয়াটা অবশ্যই জরুরি। এই নামটা যদি দেওয়া না হয় তাহলে তোমাদের মার্কস কাটা যাবে। হ্যাঁ, তো আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়ে আসি। এনিলিডা আর মোস্টলি অ্যাকোয়াটিক, হচ্ছে বেশিরভাগ এনিলিডাই হচ্ছে জলজ, তারা মেরাইন হোক অথবা ফ্রেশ ওয়াটার হোক, অথবা সামুদ্রিক পানিতে থাকুক অথবা কি বলে ওই স্বাদু পানিতে থাকুক। তো কিছু কিছু পাওয়া যায় যেমন কেঁচো, কিছু কিছু পাওয়া যাবে টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলে বসবাস করে, কিছু কিছু আছে যে সুড়ঙ্গ তৈরি করে পানিতে থাকে, যেমন নিয়েনথেস তোমরা যেটা দেখো, কিছু কিছু আছে গর্ত তৈরি করে থাকে। ঠিক আছে, গর্ত আর সুড়ঙ্গের মধ্যে অবশ্যই পার্থক্য তোমরা জানো। সুড়ঙ্গটা হচ্ছে লম্বা নলের মতো, গর্ত হচ্ছে গর্ত, বিভিন্ন টাইপের হতে পারে। সামার কমেন্সাল, কেউ কেউ আছে যে সহযোগিতা দেখায়, যেটা আমরা বলি কমেন্সাল, অর্থাৎ যে তুই আমাকে দে আমি তোকে দিব, এই ধরনের একটা সহাবস্থান তৈরি করে থাকে। কেউ কেউ আছে প্যারাসাইটিক, আর অনেকেই আছে ফ্রি লিভিং, এবং অনেকে আছে সেডেন্টারি অর্থাৎ স্থান কোন এক জায়গাতে লেগে থাকে। তো বডি ডিপ্লোপ্লাস্টিক, বডি হচ্ছে ওদের আমরা বলি যে নিডারিয়া বা টিনোফোরা মাইনোফাইলাম পর্যন্ত আমরা পড়েছি ডিপ্লোপ্লাস্টিক দ্বিস্তরী, কিন্তু এদের ভ্রূণ স্তর দুইটা থাকে। কিন্তু এরা হচ্ছে এই প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে যারা আছে তারা হচ্ছে ত্রিস্তরী, অর্থাৎ তিনটা স্তর থাকে ভ্রূণ অবস্থায়। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, এবং এদের দেহটা হচ্ছে ইলংগেটেড মানে কি লম্বা, আর বডি মেটামেরিক্যালি সেগমেন্টেড। এই যে এনিলিডা, এনুলাস কথার অর্থ হচ্ছে কি আংটি। আংটিটা কেমন থাকে, আংটির মতো কি থাকে, অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, যে সেগমেন্টেড। কি রকম, যে ভেতরে যেরকম আংটিটা আমরা যখন ঢুকাই হাতে, ভেতরে কি গহ্বর থাকে, গর্ত থাকে, ওটার ভেতর দিয়ে তো আঙ্গুলটা ঢুকিয়ে দিই। তো এদের যে ইয়াটা সেটাও এরকমই, যে এনিলিডার সেগমেন্ট গুলা যে সেগুলো এরকম মেটামেরিক্যালি সেগমেন্টেড। এক্সটার্নাল বলা হয়েছে যে বাইরে থেকে আমরা যেটা দেখি সেটা হালকা হালকা গ্রুপ দেখি, খাঁজগুলি দেখি, কিন্তু ইন্টারনালি অর্থাৎ ভেতরের দিক থেকে এরা একটা থেকে আরেকটা খন্ড একদম সেপ্টা অর্থাৎ তোমার কি বলে এটাকে পর্দা দিয়ে আলাদা করা থাকে। তো এটাকে বলা হচ্ছে সেগমেন্ট, বলা হচ্ছে মেটামেয়ার বলা যায়, অথবা সোমাইট বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে তোমার আউটার কভারিং যে বডি থাকে, যে ওদের দেহের বাইরের দিকে যে আবরণ, সেটা খুব স্পেশাল একটা ক্যারেক্টার এনিলিডা পর্বের প্রাণীদের, সেটা হচ্ছে যে কিউটিকল। ওকে, কিউটিকল সেটা অবস্থান করে তোমার এপিডার্মিসের কি এপিডার্মিস প্রথম থাকে, তারপরে বাইরের দিকে কিউটিকল আবরণটা থাকে। বডি ওয়াল ইজ কন্ট্রাক্টাইল, এবং এদের দুই ধরনের মাসল থাকে, যে সার্কুলার এন্ড লঙ্গিটিউডিনাল অর্থাৎ বৃত্তাকার, যেহেতু সে পাঁচ করে চলে, সংকোচন প্রসারণশীল। হ্যাঁ, তো কন্ট্রাক্টাইল বলছে সংকোচন প্রসারণশীল। তার ইপিডার্মিস, আউটার ইপিডার্মিস সে সংকোচন প্রসারণ করতে পারে, এবং তার এই সংকোচন প্রসারণে সহযোগিতা করে হচ্ছে বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য পেশী স্তর। ওকে, তাহলে দুই ধরনের পেশী স্তর আমরা এখানে দেখি। তারপরে যেটা আছে অ্যাপেন্ডেজেস, ওর কি কি হয় প্রেজেন্ট আর আনজয়েন্টেড বলা হয়েছে, যে এদের পরের পর্বটাই আমরা দেখি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি সন্ধিপদী, সন্ধিপদ যুক্ত, অর্থাৎ একটা আরেকটা, যেমন আমাদের আঙ্গুলটা, এখানে দেখো একটা একটা হাড় আলাদা, কর্পাসেলস গুলো আলাদা, কিন্তু এর বাইরের আবরণটা কি একটা চামড়া দিয়ে আবৃত, তাহলে আমাদের সেগমেন্টেড না। কিন্তু এনিলিডা পর্বের প্রাণীদের যে পা থাকে বা শুঁড় থাকে, সেটা দেখবে যে একটা একটা আলাদা আলাদা, একদম একটা থেকে আরেকটা পুরো সেপারেট, ওটা হচ্ছে সেগমেন্ট। হ্যাঁ, তো এখানে জয়েন্ট আমরা বলি সন্ধিপতি, একটার পর একটা জয়েন্ট হয়ে থাকে। তো এদের যে অ্যাপেন্ডেজ থাকে, যেমন যে কোনো অ্যাপেন্ডেজ, সেটা তোমার যেমন নিয়েনথেসে অনেকেই পড়েছো, নিয়েনথেস সম্পর্কে জানো, এখানে প্রোস্টোমিয়াল পাল থাকে, কোর্সিকা থাকে, এগুলা কিন্তু জয়েন্ট বিহীন, অর্থাৎ একটার সাথে আরেকটা জয়েন্ট হয় না। ওকে, লোকোমোটরি অর্গান, তাদের চলনাঙ্গ কি, চলনাঙ্গ হচ্ছে তোমার সেগমেন্টালি, মানে প্রত্যেক খন্ডে খন্ডে চলনাঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে শিটা থাকতে পারে। দেখা যায় যে শিটাগুলি আবার দেখা যায় যে ওদের দেহ থেকে যে প্রসারিত কোনো অংশের আগায় থাকতে পারে, অথবা দেহ থেকেই সরাসরি ঝুলতে পারে। সেটা দুই পাশে এক জোড়া থাকতে পারে, অথবা গুচ্ছাকারেও
থাকতে পারে। রেসপিরেশন অকার্স থ্রু জেনারেল বডি সারফেস, বলা হয়েছে রেসপিরেশনটা ওদের বডি সারফেস দিয়ে, বাইরের আবরণ থাকে সেটা দিয়ে ওরা রেসপিরেশন করে, তবে কোনো কোনো ক্ষেত্রে এদের গিল আমরা দেখতে পাই। ব্লাড ভাস্কুলার সিস্টেম অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র আমাদের মতো যে ধমনী শিরা দিয়ে প্রবাহিত হয়, তাহলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান, এখানে হিমোগ্লোবিন থাকে, আর তাহলে লাল দেখায় রক্ত, তাই না? আর তোমাদের রেচন অঙ্গ যেটা, রেচন তন্ত্র, সেটা বলা হয়েছে যে নেফ্রিডিয়াম থাকে। নেফ্রিডিয়া হচ্ছে প্লুরাল, নেফ্রিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এনিলিটা পর্বের প্রাণীদের, যে নেফ্রিডিয়া থাকে, এবং এই নেফ্রিডিয়া কি করে সিলমকে বাইরের দিক থেকে যোগাযোগ রক্ষা করতে সহযোগিতা করে। এবং আমরা নিয়ন্ত্রিত নেফ্রিডিয়া আমরা যখন পড়বো তখন দেখবো যে আগের স্তরে আগের সেগমেন্টের সাথে পরের সেগমেন্টের একটা যোগাযোগ তৈরি করিয়ে দেয় এই নেফ্রিডিয়াল যে লম্বা নালী থাকে সেই নালীটা। ওকে, নার্ভাস সিস্টেম বলা হয়েছে সেরিব্রাল গ্যাংলিয়া। কি কি থাকে নার্ভাস সিস্টেমে, যে একজোড়া সেরিব্রাল গ্যাংলিয়ন, না গ্যাংলিয়া দুইটা, গ্যাংলিয়ন হচ্ছে এক আর গ্যাংলিয়া হচ্ছে বহু। দ্য ব্রেইন এন্ড ডাবল নার্ভ কর্ড, বলা হয়েছে ব্রেইন থাকবে আর ডাবল নার্ভ কর্ড থাকবে, সেগমেন্টালি অ্যারেঞ্জড গ্যাংলিয়া, অর্থাৎ প্রত্যেক সেগমেন্টেই এটা উপস্থিত থাকবে। তো এখানে তোমাদের দেখো দা ট্রাক্টাইল অর্গান কি কি থাকে ওদের, বলা হয় সংবেদী অঙ্গ, সেটা স্ট্যাটোসিস থাকতে পারে, তারপরে বার্ড অর্থাৎ কোরক থাকতে পারে, টেস্ট বার্ড যেটা আমাদের জিহ্বায় আছে, টেস্ট বার্ড আমরা তিতা মিঠা এগুলো সব বুঝতে পারি, সে ধরনের কোরক থাকতে পারে, ফটো রিসেপ্টর কোনো আলোক সংবেদী সেল থাকতে পারে, অথবা আইও থাকতে পারে। ওকে, ইউজুয়ালি মনোসিয়াস এন্ড ডায়োসিয়াস, এটা যে তোমাদের মনোসিয়াস আর ডায়োসিয়াস এই টার্মটা তোমরা অনেক সময় ভুলায় ফেলো। মনোসিয়াস, মনো মানে কি এক, ডায়ো মানে দুই, মনোসিয়াস মানে একই দেহে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি থাকে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী জনন তন্ত্র যদি একই দেহের মধ্যে থাকে, তাহলে আমরা তাকে কি বলি? উভলিঙ্গ বলি। উভলিঙ্গ হচ্ছে মনোসিয়াস। আর ডায়োসিয়াস হচ্ছে কি, যদি আলাদা আলাদা আমাদের মতো যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলাদা প্রাণীতে একই প্রজাতির আলাদা দেহে থাকে, তাহলে সেটা হচ্ছে কি ডায়োসিয়াস। হার্মাফ্রোডাইট, এখানে বলা হয়েছে যে নিজের স্পার্ম দ্বারাই নিজের ওভামটা কি হয়, নিষিক্ত হয়, যেমন কেঁচোতে হয়। ইউনিসেক্সুয়াল ফর্ম যেটা ডায়োসিয়াস also present, আচ্ছা developed direct in monoecious form but indirect in dioecious form, বলা হয়েছে যে উভলিঙ্গ যারা তাদের ডেভেলপমেন্ট ডিরেক্টলি হয়, অর্থাৎ কোনো লার্ভাল স্টেজ থাকে না, কিন্তু ডায়োসিয়াস যারা তাদের ইনডিরেক্ট অর্থাৎ পরোক্ষ পরিস্ফুটন ঘটায়, অর্থাৎ লার্ভাল স্টেজ থাকে। ফ্রি সুইমিং ট্রোকোফোল লার্ভা, এখানে নিয়েন্থেসে আমরা পড়বো যে ট্রোকোফোল লার্ভা এখানে বিদ্যমান, আর ট্রোকোফোল larval stage in characteristics in case of indirect development, বলছে পরোক্ষ পরিস্ফুটনে এরকম লার্ভাল স্টেজ থাকে, সেটা হচ্ছে ট্রোকোফোল লার্ভা। ওকে, তো এখানে আমরা হাইকম্যান, রবার্ট, কিন, ইসেনবার্গ, লার্ডসন এন্ড অ্যান্ডসন, এই 5-6 জন বিজ্ঞানী দেয়া ক্লাসিফিকেশন অনুসারে আমি নিচের ক্লাসিফিকেশনকে এনিলিডার ক্লাসিফিকেশনকে সাজিয়েছি। ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জিওলজি 6th এডিশন 1994, বলছে বইয়ের নাম দিতে হবে এবং বইয়ের নাম নিচে আন্ডারলাইন করতে হবে, কত এডিশনে এবং সালটা আমি 1994 সালটা উল্লেখ করে দিয়েছি। দেখো ক্লাসিফিকেশন এখান থেকে শুরু। তো ওদেরকে দেখো 4টা ক্লাসে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে পলিকিটা। পলি শব্দের অর্থ হচ্ছে সিটা, পলিসিটা বা পলিকিটা ব্রিসল, সেটা আমরা চিনি লম্বা চুলের মতো শক্ত হয়ে থাকে। তো এখানে তোমার পলিকিটা আর মেরাইন এন্ড কার্নিভোরাস, বলছে পলিকিটা তোমার মেরাইন অর্থাৎ সমুদ্রে থাকে, পলিকিটা সবাই সমুদ্রে থাকে এবং তারা মাংসাশী, আর বডি ইলংগেটেড এন্ড সেগমেন্টেড, বডি হচ্ছে লম্বা এবং কি নলাকৃতি এবং খণ্ডকযুক্ত। তারপরে হেড কনসিস্ট অফ প্রোস্টোমিয়াম এন্ড পেরিস্টোমিয়াম, বলছে যে আমরা যখন নিয়ন্ত্রণ করেছি যে পেরিস্টোমিয়াম প্রথম খণ্ডককে বলা হচ্ছে পেরিস্টোমিয়াম, তার থেকে যেটা উপবৃদ্ধি আকারে বের হয় সেটা হচ্ছে প্রোস্টোমিয়াম। প্রো মানে কি উপ, প্রো মানে উপ। তো এই প্রোস্টোমিয়াম আর পেরিস্টোমিয়াম এন্ড বিয়ার্ডস আইস টেন্টাকেল সিরি এন্ড পালস, বলা হয়েছে এখানে কি কি থাকে, আই থাকে, টেন্টাকেল থাকে মানে কোষিকা থাকে, সিরি মানে সিরাস, এবং পাল্প যেটা আমরা নিয়ান্থেসে দেখি যে পাল্পও এখানে দেখা যায়, যেটা কি প্রোস্টোমিয়াল পাল্প আমরা পড়েছি। সিটা অনেক সংখ্যায় সিটা থাকে,
আর বলা হয়েছে শিটাগুলি কোথায় থাকবে। ওদের প্রত্যেক খণ্ড থেকে দুই পাশে চলনাঙ্গ প্যারাপোডিয়াম বের হয়, চ্যাপ্টা মতো প্যারাপোডিয়াম বের হয় এবং প্যারাপোডিয়ামের অবস্থানটা হয় এইরকম। হ্যাঁ, তো এই ডরসালি এবং ভেন্ট্রালি এইভাবে বের হয়, ঠিক আছে, এইভাবে বের হয়। তো ওটার দুই পাশেই গুচ্ছাকারে সেটা দেখা যায়। ক্লাইটেলাম ইজ অ্যাবসেন্ট, এখানে ক্লাইটেলাম দেখা যায় না। আর সিডি অর ব্রাঙ্কি বলছে রেসপিরেটরি অর্গান হিসেবে সিরা সহযোগিতা করে অথবা ব্রাঙ্কি অর্থাৎ তোমার ফুলকাও এখানে সহযোগিতা করে। তারপরে সিলোম ইজ স্পেসিয়াস ইউজুয়ালি ডিভাইডেড বাই ইন্টারসেগমেন্টাল সেপ্টা। বলা হয়েছে সিলোমটা ওর ভেতরের দিকে যে গহ্বর থাকে, সিলোম তো আমাদেরও থাকে, সেখানে সেপ্টা দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে আলাদা করা থাকে, যেটাকে আমরা সেগমেন্ট বলছি। এলিমেন্টারি ক্যানাল প্রোভাইডেড উইথ এন এভার্সিবল বাক্কাল গ্যাংলিয়ন। এন্ড দেখো একটা টার্ম আমি লিখেছি, প্রোস্ট্রুসিবল ফ্যারিংস। হোয়াট ইজ প্রোস্ট্রুসিবল? প্রক্ষেপণযোগ্য, এই যে বের করে আনে, প্রোবোসিস্টা যখন বের করে আনে, আমরা পড়েছি না গতদিন একান্ত সাক্ষরতা, প্রোবোসিস্টা যে বের করে আনে সেটা প্রোস্ট্রুসিবল, প্রক্ষেপণযোগ্য ওদের কলবিল থাকে, যেটা আমরা নিয়েন্থ্রিসে দেখি। বাক্কাল রিজিয়ন থাকে এবং প্রক্ষেপণযোগ্য, তার মানে একদম বের করে আনতে পারে, কলবিলটাই পুরো বের করে আনে। আমরা নিয়েন্থ্রিসের খাদ্য গ্রহণে আমরা সেটা দেখতে পাবো। এক্সক্রিটরি অর্গান হিসেবে তোমার একটা খণ্ডে এক জোড়া করে নেফ্রিডিয়াম থাকে, নেফ্রিডিয়া থাকে। আর বলা হয়েছে যে মেল এবং ফিমেল আলাদা, আর ফ্রিলি সুইমিং লার্ভালে তারা পরিণত প্রাণীরা মুক্তভাবে সাঁতার কেটে বেড়ায় এবং ওদের লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোল লার্ভা। এখানে কিছু প্রাণীর আমি ছবি দিয়েছি, যেটা তোমরা দেখো যে এলিটা, তারপরে গ্লাইসেরা, তারপরে তোমার আর্থওয়ান, যেটা এটা তোমরা চিনো, এই অংশটা হচ্ছে ক্লাইটেলাম, এটা হ্যাঁ, এটা হচ্ছে হিরুডো যোগ, এটা হচ্ছে আর্চিস, এটা হচ্ছে হেলোপডেলা। তো এগুলো আমরা গিয়ে পিছনের দিকে আমরা উদাহরণে পাবো। তো এখানে তোমাদের দেখো যে এই ক্লাস আমরা কি পড়লাম, খেয়াল আছে তোমাদের? ক্লাসটা কি পড়লাম আমরা? ক্লাসটা পড়েছি আমরা কি, পলিকিটা। আমরা বলছি 4টা ক্লাসে বিভক্ত। এই পলিকিটার আন্ডারে দেখো অর্ডার আছে। অর্ডার 1 হচ্ছে ইরেনশিয়া, সে মুক্তভাবে সাঁতার কেটে বেড়ায়, কখনো কখনো পেলাজিক মানে পানির ওপরের তলে থাকে, অথবা কখনো কখনো টিউবের মধ্যে অর্থাৎ নল তৈরি করে সেখানে চলে যায়। অল বডি সেগমেন্টস আর সিমিলার except at anterior posterior end। বলা হয়েছে যে প্রথম এবং শেষ খণ্ডক ব্যতীত বাকি যে সেগমেন্ট গুলো থাকে সবগুলাই কি একরকম। এখানে আমরা নিয়েন্থেসের উদাহরণটা আনতে পারি। প্রথম দিকের যে খণ্ডক থাকে সেটাকে আমরা বলছি প্যারিস্টোমিয়াম, শেষের দিকের খণ্ডককে বলছি পাইজিডিয়াম। এই বাদে বাদ বাকি যে খণ্ডকগুলি আছে মাঝখানে দেহ কাণ্ডের, সেগুলো সবই একই ধরনের। তারপরে প্যারাপোডিয়া থাকে, খুব মানে অনেক উন্নত সিঁড়ি এখানে আমরা দেখতে পারি। আবার হেড কেমন থাকে, হেড তোমার প্রোস্টোমিয়াম মানে প্যারিস্টোমিয়াম, হেডকে বলা হচ্ছে প্যারিস্টোমিয়াম, কিন্তু তার সামনের দিকে, প্যারিস্টোমিয়াম হচ্ছে প্রথম খণ্ডক, তার সামনের দিকে সেটা হচ্ছে প্রোস্টোমিয়াম। তো ওটাতে কি কি থাকে, আইস থাকে, টেন্টাকল থাকে, পাল্প থাকে। ফ্যারিংস বলা হয়েছে পর্টিসিবল, আগেরটার মতোই, যে ওই ক্লাসের অনেকগুলো বৈশিষ্ট্য এই অর্ডারটা ধারণ করে আছে, প্রক্ষেপণযোগ্য। and armed with chitinous jaws and teeth। বলা হয়েছে যে এখানে chitinous jaw এবং teeth আমরা এই ফ্যারিংসে দেখতে পাই। এখানে তোমাদের উদাহরণ হিসেবে দেখো অ্যাফ্রোডাইট আর নিয়েন্থেস, এই দুইটাই তোমার ইরেনশিয়ার অন্তর্ভুক্ত প্রাণী। 9 নম্বর হচ্ছে দেখো সেডেন্টারি, সেডেন্টারিয়া, অর্ডার 1 ইরেনশিয়া, অর্ডার 2 সেডেন্টারিয়া। বড়ুইং অর্থাৎ কি বলে এটাকে, গর্তবাসী, এন্ড টিউব ডুয়েলিং ফর্মস অর্থাৎ সুরুং করে থাকে, সুরুং করে তারা এখানে অবস্থান করে। বডি ইজ ডিভিজিবল ইনটু 2 or more regions। বলা হয়েছে বডি দেখা যায় যে মানে ভাগ হতে দেখা যায়, কিরকম 2 বা ততোধিক ভাগে ভাগ হতে দেখা যায়, কিন্তু সেগমেন্ট গুলো একই রকম না, এবং প্যারাপোডিয়াও একই রকম না। হেড ইজ স্মল, হেডটা খুব ছোট, আগেরটা যেরকম খুব স্পষ্ট হেড ছিল ইরেনশিয়াতে, এখানে সেরকম দেখা যায় না। আমি কিন্তু তোমাদের তুলনা করে যাচ্ছি, তোমরা খেয়াল করো, তুলনা করে করে পড়াচ্ছি, এটা তোমাদের মনে রাখার জন্য বেশ ভালো কাজ দিবে। তো এখানে তোমাদের ফ্যারিংস বলা হয়েছে নন পার্টিসিপেল, অর্থাৎ ফ্যারিংস ইরেনশিয়াতে দেখেছি আমরা কি প্রক্ষেপণযোগ্য, কিন্তু এখানে বলছে প্রক্ষেপণযোগ্য নয়, এবং
জ আর টিথ কিন্তু আমরা ইরেনশিয়া অর্ডারে দেখেছি, কিন্তু এখানে বলছে এখানে ফ্যারিংসে জ আর টিথ থাকে না। গিল হোয়েন প্রেজেন্ট, যদি থাকে গিলটা তাহলে অ্যান্টেরিয়র সেগমেন্টে অবশ্যই থাকে। ফিডিং অন প্ল্যাঙ্কটন অর অর্গানিক ডেট্রিটাস, বলা হয়েছে যে এরা খায় কি, প্ল্যাঙ্কটন খায় অথবা নিচের স্তরের জৈব পদার্থ, যে পচা জৈব পদার্থ খাবার হিসেবে গ্রহণ করে। উদাহরণ তোমরা এখানে দিতে পারো, দেখো টেরিবেলা, তারপরে কিটোপটেরাস, সাবেলা, আর্নিকোলা, এরা। তো এখানে তোমার টেরিবেলার ইয়াটা আমরা দিয়েছি, ছবিটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো এখানে ক্লাস আমরা পলিকিটা পড়ে ফেলছি। ক্লাস 2 হচ্ছে, দেখো অলিগোকিটা। অলি শব্দের অর্থ হচ্ছে ফিউ, পলি মানে অনেক, অলি শব্দের অর্থ ফিউ, মানে পলিকিটা হচ্ছে অনেকগুলো শিটা ধারণ করবে যারা, আর এখানে অলিগোকিটা হচ্ছে কিছু শিটা ধারণ করবে। মোস্টলি টেরেস্ট্রিয়াল, বলা হয়েছে স্থলবাসী, আর সাম ফ্রেশ ওয়াটার ফার্ম, বলা হয়েছে যে পলিকিটাতে আমরা দেখেছি মেরাইন থাকে, কিন্তু এখানে বলছে মেরাইন না, এখানে স্বাদু পানিতে বসবাস করে। বডি উইথ পিগাস এক্সটার্নাল এন্ড ইন্টারনাল সেগমেন্টেশন, বলা হয়েছে বডি কিন্তু এক্সটার্নাল আর ইন্টারনাল সেগমেন্টেশন এখানে দেখা যাচ্ছে। ডিস্টিংক্ট হেড, আইস এন্ড টেন্টাকেল আর অ্যাবসেন্ট, কিন্তু এখানে বলা হয়েছে যে আলাদা করে হেড মানে মাথা, আই আর টেন্টাকেল গুলি আলাদা করা যায় না। প্যারাপোডিয়া আর অ্যাবসেন্ট, এখানে প্যারাপোডিয়া থাকে না। অলিগোকিটা ক্লাসে আমরা পলিকিটাতে দেখেছি খুব উন্নত প্যারাপোডিয়া দেখা যায়। সেটার ইউজুয়ালি অ্যারেঞ্জড সেগমেন্টালি, অর্থাৎ প্রত্যেক সেগমেন্টেই সেটা দেখা যায়, এবং ক্লাইটেলাম ইজ ইউজুয়ালি প্রেজেন্ট। আমরা পলিকিটাতে দেখেছি ক্লাইটেম অনুপস্থিত, কিন্তু এখানে দেখছি ক্লাইটেলাম কি থাকে। মানে থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে। ফ্যারিংস নট ইভার্সিবল এন্ড উইদাউট জস, বলা হয়েছে ফ্যারিংস ওই যে যেরকম প্রক্ষেপণযোগ্য অথবা বের করে আনতে পারে, সেরকম কিছু এখানে পলিকিটাতে আমরা দেখি না, এবং উইদাউট জস অর্থাৎ এর জ বাটি থাকেই না, এর জয়ই থাকে না। ওকে, হার্মাফ্রোডাইট অর্থাৎ উভলিঙ্গ এবং সেক্স ইউনাইটেড। ডেভেলপমেন্ট ইজ ডিরেক্ট, তাহলে এখানে ডেভেলপমেন্ট যদি ডিরেক্ট হয় অর্থাৎ প্রত্যক্ষ হয়, তাহলে সেখানে আমরা কি দেখবো না, কোনো লার্ভাল স্টেজ দেখবো না। and takes place within cocoons secreted by clitellum, বলা হয়েছে যে কুকুন একটা আবরণের মতো তৈরি করে, যেটা সিক্রেট হয় থেকে ক্লাইটেলাম থেকে মানে সিক্রেশন বের হয়ে, অর্থাৎ একটা রস বের হয়ে এই কুকুনটা তৈরি করে। or free larval stage অথবা নো লার্ভাল স্টেজ, নো ফ্রি লার্ভাল স্টেজ, বলা হয়েছে ওদের ডেভেলপমেন্ট ডিরেক্ট হয়, আর ওদের যে থাকে জাইগোট তৈরি হয় সেটা তারা কুকুনের মধ্যে রাখে, সেটাকে ফ্রি করে দেয় না, লার্ভাল স্টেজ হিসেবে ফ্রি করে দেয় না। ওকে, তো এখানে তোমাদের দেখো, তো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে কি পড়ছিলাম আমরা, অলিগোকিটা। তো অলিগোকিটা মোটামুটি হয়ে গেল। এটার আন্ডারে অর্ডার আছে, অর্ডার 1। দেখো আর কি অলিগোকিটা, আর কি অলিগোকিটা। তো এখানে মোস্টলি ফ্রেশ ওয়াটার ফর্মস বলছে, এদের বেশিরভাগই ফ্রেশ ওয়াটার অর্থাৎ স্বাদু পানিতে বসবাস করে। বডি কনসিস্ট, বডিতে খুব অল্প সংখ্যক সেগমেন্ট থাকে, এবং মানে বডিটা খুব অল্প সংখ্যক সেগমেন্টে বিভক্ত। তারপরে সেটা বলছে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আর গিজার্ড যেটা, সেটা খুব পোরলি ডেভেলপড, এবং কোনো মাসেল ওইখানে আমরা দেখি না। ক্লাইটেলাম ইজ মানে খুব সিম্পল ধরনের ক্লাইটেলাম থাকে। আর এখানে তোমাদের আই স্পটস আর ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট, আই স্পট এখানে দেখা যায়। মেল রিপ্রোডাক্টিভ ওপেনিংস খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, দেখো মেল রিপ্রোডাক্টিভ ওপেনিংস অর্থাৎ পুং জননতন্ত্রের যে জনন রন্ধ্র, সেটা ইন ফ্রন্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ওপেনিংস। বলা হয়েছে যে স্ত্রী জননতন্ত্রের যে জননরন্ধ্র সেটার আগে পুং জননরন্ধ্রটা অবস্থান করে, অর্থাৎ এক সেগমেন্ট আগে অবস্থিত হইতে পারে, বা যে সেগমেন্টে স্ত্রী জননরন্ধ্র থাকে সেই সেগমেন্টের আগের সেগমেন্টে সেটা অবস্থান করে। রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল উভয় ধরনের হয়। উদাহরণ হচ্ছে টিউবিফেক্স, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন এই প্রাণীগুলি তোমরা পড়বা।
যে ফ্রেশ ওয়াটার এনিম্যাল ফ্রেশ ওয়াটার স্টাডিতে এরা হচ্ছে বেনথোজ, মাটির নিচে কাদার মধ্যে থাকে বা ড্রেনে যে ময়লা থাকে ওখান থেকেও কিন্তু লাল লাল ধরনের এই টিউব ইফেক্টস আমরা দেখতে পাই। তো আর্কিয়ানেলিটা গেল অর্ডার, আর অর্ডার 2 হচ্ছে নিও অলিগোকিটা। আর্কি অলিগোকিটা গেল, আর অর্ডার 2 হচ্ছে নিও অলিগোকিটা। এখানে এরা বলা হয়েছে যে স্থলজ জীবনযাপন করে, বডি খুব বড় এবং অনেকগুলো সেগমেন্টে বিভক্ত। আর এখানে তোমরা বুঝতেই পারছো এখানে নিও অলিগোকিটায় ইয়া দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার কি মেটাফায়ার বা কেঁচো এই অর্ডারের অন্তর্ভুক্ত। শিট ইজ অ্যারেঞ্জড, বলা হয়েছে যে শিটা থাকে। গিজার্ড ইজ ওয়েল ডেভেলপড, গিজার্ডটা খুব অয়েল ডেভেলপড হয়। হ্যাঁ, আগেরটাতে আমরা কি দেখলাম, গিজার্ড অয়েল ডেভেলপ না, আর এখানে হচ্ছে গিজার্ড খুব অয়েল ডেভেলপড হয়। আগেরটাতে আমরা কি দেখলাম, আর্কি অলিগোকিটাতে আমরা কি দেখলাম, যে বডি খুব অল্প সংখ্যক সেগমেন্টে বিভক্ত, কিন্তু নিও অলিগোকিটাতে কি বেশি সংখ্যক সেগমেন্টে বিভক্ত। ওকে, ক্লাইটেলাম ইজ composed of 2 or more layer of cells and never beings before 12 segment। বলা হয়েছে যে ক্লাইটেলাম is composed 2 or more layers of cell। বলা হয়েছে ক্লাইটেলামটা গঠিত হয় যে দুই তিন ইয়াকে ঘিরে, মানে 2-3টা কোষের আবরণী দিয়ে, এবং নেভার বিগিনস বিফোর 12 সেগমেন্ট। বলা হয়েছে ওর দেহের খণ্ডক তো অনেকগুলি নিও অলিগোকিটার প্রাণীদের, তো 12 1 2 3 4 করে গুনলে 12 নম্বর যে খণ্ডকটা থাকে তারপরে ক্লাইটেলাম অঞ্চলটা আমরা দেখি। হোয়াট ইজ ক্লাইটেলাম সেটা জানা জরুরি। ক্লাইটেলাম হচ্ছে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের জননরন্ধ্রগুলি এই একটা অঞ্চল। একটু আগে কেঁচোর ফিগার আমি দেখিয়েছি, আবার দেখাবো। এই একটা অঞ্চল যেটা কেঁচোর মুখ কোনটা আর পায়ু কোনটা সেটা কিন্তু বোঝা যায় না, দুইটাই কিন্তু দুই প্রান্তই পয়েন্টেড, মুখ এবং পায়ু দুই প্রান্তই কি পয়েন্টেড। তাহলে অগ্র কোনটা আর পশ্চাৎ কোনটা বোঝা যায় না, তো ক্লাইটেলাম দিয়ে কিন্তু এদেরকে আলাদা করা যায়। হ্যাঁ, ক্লাইটেলাম হচ্ছে অগ্রবর্তী যে অঞ্চল, মুখ যেখানে, সেটার কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, তো এটার মধ্যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পোর্টটা এখানে অবস্থান করে, এবং এখানে স্পার্ম আর ওভামটা আসার পরে ওইখানে নিজের স্পার্ম দিয়েই নিজের ওভামটা কি হয়, নিষিক্ত হয়। নিষিক্ত হওয়ার পরে সেখানে তোমার অনাগত যে ওদের যে অপত্য প্রাণী সেটা তৈরি হতে থাকে। দেখো, ফিমেল জেনিটাল অ্যাপারেচার আর অলওয়েজ অন দ্য 4th সেগমেন্ট। বলা হয়েছে যে 14 সেগমেন্ট, 14তম খণ্ডকে তোমার ফিমেল জেনিটাল অ্যাপারেচার থাকে, আর মেল পোর্ট অ্যাপারেচার মানে ছিদ্র, অ্যাপারেচারও মানে ছিদ্র। হ্যাঁ, তো 14তম খণ্ডকে থাকে, and the male pore lies a few segments behind them। বলা হয়েছে যে 14 নম্বর খণ্ডকে যদি ফিমেল জেনিটাল অর্গানের জননরন্ধ্রটা থাকে, তার চেয়ে কয়েক খণ্ড পিছনে কিন্তু মেলটা থাকবে। তাহলে ফিমেলটা আগে থাকবে, মেলটা পরে থাকবে। ভাসা ইফারেন্সিয়া, যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুংজননতন্ত্রের যে নালী, শুক্রনালী, তাকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। খুব বড় ধরনের, এক্সটেন্ডিং ওভার 3 or 4 সেগমেন্ট। বলা হয়েছে যে এটা 3 থেকে 4টা সেগমেন্ট পার হয়ে যায়, এত বড় ভেতর দিয়ে। হ্যাঁ, আই স্পটস আর নেভার ডেভেলপ। বলা হয়েছে যে আই স্পট মানে আই তো থাকে না, স্পট, যে আই স্পট নামক যে অঙ্গটা থাকে সেটা আসলে খুব বেশি ডেভেলপ না। আর রিপ্রোডাকশন সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট নোন। বলা হয়েছে এদের অবশ্যই নিও অলিগোকিটাতে অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আর অসেক্সুয়াল মানে অযৌনজনন এখানে দেখা যায় না। উদাহরণ হচ্ছে মেটাফায়ার, সেটা তোমাদের খুবই পরিচিত একটা প্রাণী, কেঁচো। এই যে এই স্থানটা হচ্ছে ওর ক্লাইটেলাম, দেখেছো? তাহলে এটা হচ্ছে ওর মুখ, আর এটা হচ্ছে ওর পায়ু। হ্যাঁ, তো এখানে তোমাদের হিরোডিনিয়া, দেখো 3 নম্বর ক্লাস, পলিকিটা আমরা পড়েছি, তারপরে সেডেন্টারিয়া, তার হিরোডিনিয়া। হ্যাঁ, হিরোডিনিয়া আমাদের ক্লাস 3 হচ্ছে হিরোডিনিয়া। তো এই হিরোডিনিয়া, হিরুডো অর্থাৎ হচ্ছে লিচ। হ্যাঁ, তো এই মোস্টলি অ্যাক্টোপ্যারাসাইট। বলা হয়েছে এদের বেশিরভাগই হচ্ছে বাইরের মানে বহিঃপরজীবী, ফ্রেশ ওয়াটার while few are marine। বলতে বেশিরভাগই ফ্রেশ ওয়াটারে থাকে, অথবা কেউ কেউ আছে সমুদ্রের পানিতেও থাকে। কোথায় থাকে? ফিশের মধ্যে তারা প্যারাসাইট হিসেবে থাকে, অথবা অন্যান্য প্রাণীতেও তারা প্যারাসাইট হিসেবে থাকে। বাইরে থেকে এরকম কি করে, যোগকে দেখো না, বাইরে থেকে এরকম লেগে রক্ত চুষে খায়। বডি ইজ ইলংগেটেড, ইউজুয়ালি ফ্ল্যাটেন্ড, ডরসোভেন্ট্রালি অর সিলিন্ড্রিক্যাল। বলা হয়েছে যে বডি ইলংগেটেড মানে নলাকার, কিন্তু কি যে কারো কারো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ওপরে নিচে একটু চ্যাপ্টা ধরনের হতে পারে, অথবা লম্বা নলের মতো হতে পারে।
body consists of definite number of segments বলা হয়েছে যে একটা প্রাণীর বা একটা ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণীরা যে এই থেকে এই পর্যন্ত এতটা সেগমেন্ট তাদের দেহের মধ্যে দেখা যাবে 2 or 4 rings or anally বলা হয়েছে সেগমেন্ট গুলো একত্রিত হয়ে আবার একটা বলয় তৈরি করবে ওকে প্যারাপোডিয়া এন্ড সিটা আর অ্যাবসেন্ট বলছে এখানে প্যারাপোডিয়া সিটা কোনোটাই দেখা যায় না আগের দুই ক্লাসে কিন্তু আমরা সেগুলো দেখেছিলাম এখানে একদমই দেখা যায় না বডি ইজ প্রোভাইডেড অ্যান অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সাকার বলা হয়েছে বডির সম্মুখ এবং পশ্চাৎ দিকে সাকার থাকে চোষক থাকে যেহেতু সে পরজীবী বোথ সিচুয়েটেড ভেন্ট্রালি দুইটাই কিন্তু ভেন্ট্রালি আমাদের এটা ভেন্ট্রালি এবং এটা হচ্ছে ডরসালি এটা ভেন্ট্রালি এটা হচ্ছে কি ডরসালি তো এখানে তোমার হার্মাফ্রোডাইট দেখো ওরা উভলিঙ্গ সেক্স ইউনাইটেড asexual reproduction is not known asexual reproduction is not known বলা হয়েছে যে অযৌন জননটা এখানে দেখা যায় না যেহেতু আমরা মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়ে আসলাম eggs are usually laid in cocoons বলা হয়েছে যে কোকুনের মধ্যে এগুলা কি থাকে ডেভেলপমেন্ট ইজ ডিরেক্টলি উইদাউট ফ্রি সুইমিং লার্ভাল স্টেজ বলা হয়েছে যে কোন লার্ভাল স্টেজ ছাড়াই এদের পরিস্ফুটন ঘটে অর্থাৎ ডিরেক্ট পরোক্ষ প্রত্যক্ষ পরিস্ফুটন ঘটে এর মধ্যে অর্ডার দেখো কয়টা আছে অর্ডার 1 একান্থোপটেলিডা মোস্টলি প্যারাসাইট অন দ্য ফিনস অফ স্যামন ফিশেস স্যামন ফিশে বলা হয়েছে যে বেশিরভাগই একান্থোপটেলার অর্ডারের প্রাণীরা বেশিরভাগই স্যামন ফিশের ফিনে তারা আটকে থাকে বডি কম্প্রিসেস 30 সেগমেন্টস অনলি বলা হয়েছে যে 30টা সেগমেন্ট এখানে দেখা যায় anterior sucker is absent but posterior sucker is all developed বলা হয়েছে যে একান্থোপটেলায় anterior সেগমেন্ট থাকে না কিন্তু অর্থাৎ সামনের দিকে যে সাকার থাকে সেটা থাকে না কিন্তু পেছনের প্রান্তের সাকার খুব বেশি উন্নত and composed of 4 segments এবং 4টা সেগমেন্টেই মোটামুটি দেখা যায় anteriorly 5 segments are provided with double rows of CT ওখানে বলে দিছে যে আসলে এখানে সিটি দেখা যায় না তারপর অর্ডার 1 এ দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রাণীতে অল্প কিছু সিটি দেখা যাচ্ছে যেটা ডাবল রোজ অর্থাৎ দুইটা সারিতে থাকে প্রোবোসিস ইজ শর্ট ওর উদ্গত যে অঙ্গ মানে সামনে থেকে সেই প্রোবোসিসটা খুব কি ছোট ওকে তো এখানে বডি ক্যাভিটি ইজ স্পেসিয়াস এন্ড ইনকমপ্লিটলি ডিভাইডেড বাই সেপ্টা বলা হয়েছে বডি ক্যাভিটি পুরোপুরি সেপ্টা দিয়ে কিনা ভাগ করা থাকে না ভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ ডরসাল আর ভেন্ট্রাল ভেসেল বলা হয়েছে যে এদের ডরসাল আর ভেন্ট্রাল ভেসেল দিয়ে ভাস্কুলার সিস্টেমটা থাকে অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রটা নেফ্রিডিয়াল ওপেনিং সিচুয়েটেড অন দ্য সারফেস বিটুইন দ্য সেগমেন্টস বলছে নেফ্রিডিয়াল ওপেনিং অর্থাৎ নেফ্রিডিও পোর যেটা হ্যাঁ দুইটা সেগমেন্টের মাঝে মাঝে ওপেন হয় একান্থোপটেলিডা যেটা আমরা নিয়ন্ত্রণে দেখেছি প্রত্যেকটা সেগমেন্টের দুই পাশে এক জোড়া করে একটা দুইটা এক জোড়া করে কি থাকে নেফ্রিডিও পোর থাকে কিন্তু এখানে বলা হচ্ছে দুইটা সেগমেন্টের মাঝে ওপেন হয় একান্থোপটেলিডা ফর্মস এন্ড কানেক্টিং একান্থোপটেলিডাকে বলা হচ্ছে যে অলিগোকিটা অর্থাৎ ক্লাস 2 আর হিরুডিনিয়া ক্লাস 3 এই দুইটার কানেক্টিং একটা প্রাণী হিসেবে বা অর্ডার হিসেবে কে ধরা হচ্ছে যদিও এটা আমরা কি হিরুডিনিয়াতে পড়ছি তো এটার উদাহরণ হচ্ছে একান্থোপটেলা অর্ডার 2 হচ্ছে রিনকপটেলিডা রিন মানে কি এই সামনের দিকে যে তোমার বলা হয় যে জিহ্বা দেখো প্যারাসাইটস অন স্নেইল তোমরা বোঝো এটা যে প্যারাসাইট কই থাকে শামুকের যে স্নেইল গুলা শামুক ধরো তোমরা ব্যাঙে থাকতে পারে ফিশে থাকতে পারে মেরাইন অর ফ্রেশ ওয়াটার স্বাদু এবং সামুদ্রিক পানি উভয়টাতেই এখানে দেখা যায় আর বডি সেগমেন্ট বলা হয়েছে 3, 6 বা 10টা রিং থাকে বডি সেগমেন্টে 3টা থাকতে পারে 6টা এটাকে আমরা পড়েছি যে রিং গুলো কিভাবে তৈরি হয় কয়েকটা সেগমেন্ট মিলে একটা রিং বা এনুলি তৈরি করে বলা হয়েছে একটা প্রাণীর বডিতে 3টা 6টা বা 12টা রিংও থাকতে পারে মাউথ ইজ এ স্মল মিডিয়ান অ্যাপারেচার ইন দ্য anterior sucker বলা হয়েছে ওর যে anterior sucker থাকে সামনের দিকে চোষক থাকে সেখানে ছোট একটা মাউথ আমরা দেখতে পাই আসলে তেমন বড় মাউথের দরকারও নাই কারণ সে তো তরল দ্রব্যই শুষে খায়
হ্যাঁ, তরল দ্রব্য তো ঢুকতে অত বড় মুখ হা করার দরকার হয় না, তাই না? তো প্রোবোসিস ইজ প্রোটিসেবল। প্রোবোসিসটা বলা হয়েছে কি প্রক্ষেপণযোগ্য। আর এখানে জ দেখা যায় না, ব্লাড ইজ কালারলেস, এদের ব্লাড আবার কালারলেস। প্রথমে তো আমরা পড়েছিলাম যে নীলিটা পর্বে প্রাণীতে রক্তে কি থাকে, লাল দেখায় কেন রক্ত আমাদের? ইরিথ্রোসাইট থাকার কারণে, হিমোগ্লোবিন থাকার কারণে, তাই না? তো এখানে বলছে যে কালারলেস। সিলোম ইজ রিডিউসড। এখন বলা হয়েছে সিলোমটা এখানে মোটামুটি রিডিউস হয়ে যায়। পন্থবডেলা, গ্লোসিফোনিয়া, পিসিকোলা, এগুলি হচ্ছে এদের কি এই অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণীরা। তারপরে তোমাদের যেটা আছে যে অর্ডার, দেখো অর্ডার 3, অর্ডার 3 হিরুডিনিয়া। দেখো ন্যাথোপডেলিডা, ন্যাথা মানে কি চোয়াল। তো ফ্রেশ ওয়াটার এন্ড টেরেস্ট্রিয়াল ফর্ম বলা হয়েছে যে স্বাদু পানিতে থাকে অথবা স্থলজ জীবন যাপন করে। তো বডি সেগমেন্ট, ইচ টাইপিক্যাল বডি সেগমেন্ট কনসিস্ট অফ 5 রিংস অর এনুলি। বলা হয়েছে 5টা করে মানে এক বডি সেগমেন্ট গুলো যে থাকে সেখানে 5টা রিংস বা এনুলি আমরা দেখতে পাই একটা প্রাণীর বডিতে। অ্যান্টেরিয়র সাকার উইথ 3 জস। বলা হয়েছে যে অ্যান্টেরিয়র সাকারে 3টা জ থাকে। 1 মিডিয়ান ডরসাল, অর্থাৎ একটা থাকবে ওদের পিঠের মানে পৃষ্ঠীয় দিকে মাঝামাঝি, আর 2টা থাকবে ডরসো ভেন্ট্রালি, মানে এই যে পার্শ্বীয় আর ভেন্ট্রালি, তাহলে 2টা এমন থাকবে, 2টো করে থাকবে, ঠিক আছে? প্রোবোসিস ইজ অ্যাবসেন্ট। এখানে প্রোবোসিস দেখা যায় না। বডি ইজ নট, ব্লাড ইজ নট কালার, এদেরও কালার দেখা যায় না এদের ব্লাডে। এবং দেখো বথ্রিডিয়াল টিস্যু প্রেজেন্ট। বথ্রিডিয়াল টিস্যু এখানে ওদের খুব একটা অঙ্গ যেটা ওদের সাকার হিসেবেও কাজ করে, যেটা আমরা প্লাটিহেলমিনথিসে পড়েছি। এই ধরনের একটা অঙ্গ ওদের এখানে দেখা যাচ্ছে। উদাহরণ হচ্ছে হিরুডোস, তারপরে হিমোপ্যানিস, হিরুডিনেরা ইত্যাদি। অর্ডার 4 আর্কিএনিলিডা। অর্ডার 4 আর্কিএনিলিডা এক্সক্লুসিভলি মেরাইন ফর্মস। বলা হচ্ছে সবাই এরা আর্কি মানে কি ফার্স্ট, তো সবাই মেরাইন। বডি ইলংগেটেড অর ওয়ার্ম লাইক, কেঁচোর মতো কৃমির মতো আকৃতি, নলাকার। সিটি এন্ড প্যারাপোডিয়া অ্যাবসেন্ট, দুইটাই অ্যাবসেন্ট। এক্সটার্নাল segmentation is slightly marked by faint, while internal segmentation is marked by coelomic septa. বলতে এক্সটার্নাল সেগমেন্টেশন দেখা যায়, কিন্তু ইন্টারনালি এরা সেপ্টা দ্বারা কি একদমই কি বিভক্ত করা। ওকে, তো এখানে তোমাদের দেখো এদের হিরুডো দেওয়া হয়েছে এবং প্রোস্টোমিয়াম বিয়ার্স 2 or 3 টেন্টাকেলস। প্রোস্টোমিয়ামে এদের প্রোস্টোমিয়ামে 2 অথবা 3টা টেন্টাকেল থাকে। আর ইউনিসেক্সুয়াল অর হার্মাফ্রোডাইট, একলিঙ্গ বহুলিঙ্গ উভয়ই হতে পারে। এবং লার্ভা ইজ ট্রোকোফোল লার্ভা অ্যাজ ইউজুয়াল। এখানে উদাহরণ হিসেবে পলিগর্ডিস, তারপরে প্রোটোট্রিলাস ইত্যাদি। তো রেফারেন্স আমরা লিখতে জানি, আমরা নামের আগের অংশ পরে লিখবো, পরের অংশ আগে লিখবো, এবং 2জন যদি থাকে 4জন থাকে শেষে গিয়ে অ্যাড দিব, এবং সালের নাম দিব, কোন সালে এই বইটা মানে কোন সালের বইটা থেকে এটা সংগ্রহ করা হয়েছে সেটা। তারপরে বইয়ের নাম ইনভার্টিব্রেট জুওলজি, দেখো নিচে আন্ডারলাইন করেছি কোন প্রকাশনা থেকে এটা প্রকাশিত হয়েছে এবং সেটার স্থান এবং দেশ দিবা এবং পেজ নম্বর দিবা। ওকে, তো এখানে আমি দেখো এনিলিডা হিস্টোরি, ক্যারেক্টারস এন্ড ক্লাসিফিকেশন এন্ড আর্টিকেল ফর্ম অফ নেট থেকে আমি এটা সাহায্য নিয়েছি। অতএব ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করতে যাচ্ছি। আমার 40 মিনিট ওভার হয়ে গেছে, এবং তোমরা জানো 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না। যারা আমার ক্লাস এই রাতের বেলা কষ্ট করে দেখেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং সামনের ক্লাসের 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ নিব, সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো। ওকে, ভালো থাকো সবাই।